প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিনের মতো আজও কথা হবে নির্ধারিত একটি বিষয়ে। আজকের আলোচনার শিরোনাম দুর্যোগ, সংকট, আনন্দ ও সম্ভাবনা। কথা বলার জন্যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। এরপরে রয়েছেন আমাদের আরেক অতিথি দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফা মামুন। আপনার দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এই দুই অতিথির সঙ্গে আমরা কথা বলবো আজকের বিষয় নিয়ে, তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখীর শিরোনাম। রাষ্ট্র সংস্কার পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে জাতির উদ্দেশ্যে ভাষণে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন নির্বাচনের সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে বন্যার পানি নামছে। ফেনীর জলমগ্ন অনেক গ্রাম বিচ্ছিন্ন দ্বীপের মতো। খাবার ও পানযোগ্য পানির সংকট। বন্যার উন্নতি হচ্ছে, বানভাসীদের উদ্ধারে বড় ভরসা হেলিকপ্টার ও বোট। ডুবন্ত এক শিশুকে বাঁচিয়েছে বিজিবি। গর্ভবতী নারীকে উদ্ধার করেছে বিমান বাহিনী। দেশে বর্তমান ভয়াবহ বন্যার জন্য ভারতকে দুষছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান। এবং টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে প্রথম হারানোর ইতিহাস পাকিস্তানের মাটিতেই গড়ল বাংলাদেশ। 10 উইকেটের জয়ে সিরিজে এগিয়ে থাকল টাইগাররা। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। একটি দুর্যোগের মধ্য দিয়েই আমরা যাচ্ছি। যদিও দুর্যোগ কাটতে শুরু করেছে, এখনও পুরো দস্তুর কাটেনি। বাংলাদেশের 11টি জেলায় সাম্প্রতিক যে ভয়াবহ বন্যা, আমি সেই প্রসঙ্গটির কথাই বলছি। দুর্যোগ, দুর্বিপাক আমাদের এই অঞ্চলের মানুষের একদম নতুন অভিজ্ঞতা নয়। এর আগেও আমরা এগুলোর শিকার হয়েছি এবং আমরা ঘুরে দাঁড়িয়েছি। হ্যাঁ, এবং এই সংকট দুর্বিপাকের ভেতরেও আমরা কিছু আনন্দিত হওয়ার মতন অর্জনও ঘটিয়েছি, আমাদের ইতিহাস তাই বলে। এবং যদি একদম খুব সরাসরি বললে যে এই মুহূর্তে সেই আনন্দের জায়গাটি কোনটি, সেটি আছে ক্রিকেটে আমরা পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে একটি ঐতিহাসিক জয় পেয়েছি। এই সবগুলো বিষয় নিয়ে আমরা একটু আছে কথা বলবো। প্রথমেই যাচ্ছি সর্দার উদয় রায়হান, আপনার কাছে। বন্যা পরিস্থিতি, আমরা শেষ পর্যন্ত যে সংবাদটা আমরা জানি আমাদের মতন করে, আপনারা বিশেষায়িত জ্ঞান রাখেন, আমরা ছোট্ট করে জানি যে হ্যাঁ, অন্তত যে জায়গাগুলো বেশি বিপদ সংকুল অবস্থায় ছিল, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ভারী বর্ষণ বন্ধ হওয়ায় বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি ঘটছে না। এবং নতুন যে একটু শঙ্কা, সেটা হচ্ছিল যে কিছুটা বৃষ্টি সেদিকে হতে পারে। তো আপনার কাছ থেকে বাকিটা শুনবো একটু। জি, ধন্যবাদ আপনাকে। আজ যে সর্বশেষ আজ 25শে আগস্ট যে সর্বশেষ তথ্য পাওয়া গেছে, তাতে এখনো পর্যন্ত দেখা গেছে যে আমাদের বিভিন্ন যে বন্যা আক্রান্ত জেলার এখনও সর্বশেষ তথ্য অনুযায়ী 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর মধ্যে কুশিয়ারা নদী সিলেটের অমরশিদে বিপদসীমার প্রায় 13 সেন্টিমিটার, এবং গোমতী নদী কুমিল্লাতে বিপদসীমার প্রায় 66 সেন্টিমিটার, এবং মুহুরী নদী পরশুরামে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া যাচ্ছে না। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সেটি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল। তো এছাড়া আমরা গতকালকে এবং তার আগের দিনও লক্ষ্য করেছি, আমাদের মোটামুটি অন্তত 5টা জেলার 13টা পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেখানে আমরা 48 ঘন্টার ব্যবধানে দেখছি যে পানি এখন মোটামুটি 3টা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং আমরা দেখছি যে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তো কিন্তু সর্বশেষ আমরা যা দেখতে পাচ্ছি যে উজানের যে পানির প্রকৃতি ছিল, সেটি অনেক পানি নামার গতি অনেকটাই হ্রাস পাচ্ছে। তবে ইদানিং সাম্প্রতিক সময়ে আবার বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন উপকূলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষত সেটি আজকের এবং কালকের দিনটিতে, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত সেটার মেয়াদ। তো এই সময়টাতে আমরা যেটা আশার মানি সেটা হচ্ছে গিয়ে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি, কিন্তু উজানে সেই তুলনায় কিছুটা কম থাকার সম্ভাবনা আছে। তো এর ফলে আমাদের যেহেতু বন্যার আসলে যে প্রকৃতি, সেটা মূলত আসলে উজানের পানির উপর অনেকাংশেই নির্ভরশীল, বলা যায় বহুলাংশেই নির্ভরশীল। তো
সেই হিসাবে আমরা আশা করছি যে এই সময়টাতে আমাদের যে বন্যার যে উন্নতির চিত্র আছে সেটি বাধাগ্রস্ত হবে না, তবে কিছুটা ধীর হতে পারে যেহেতু একটু বৃষ্টিপাতের এখন একটা স্পেল আবার একটু চলমান আছে। তবে আমরা আশা করছি যে সামগ্রিক উন্নতির পরিস্থিতি অব্যাহত থাকবে এবং আমরা এই মুহূর্তে আর নতুন করে অন্তত কোনো বন্যা পরিস্থিতি বা নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছি না, বরং বৃষ্টিপাত পরিস্থিতি আগামীকালকের পর কমে গেলে পর্যায়ের পরিস্থিতি আরও কিছুটা দ্রুতই উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আমাদের সকল আক্রান্ত জেলাতে। আচ্ছা, এটা মনে করি আমাদের পূর্বাঞ্চলের যে জেলাগুলোতে যে বন্যা এখন যেটা চলছে সেটির যে ধারাক্রম উন্নতির, আপনার কথা থেকে বুঝতে পারলাম যে সেটি আসলে অবনমনের আশঙ্কা নেই, উন্নতির ভেতরে থাকবে, কিন্তু বঙ্গোপসাগরের যে লঘুচাপের কারণে নতুন করে দক্ষিণ পশ্চিম উপকূলে কি কোথাও কোনো ধরনের বন্যা পরিস্থিতি হওয়ার মতন আশঙ্কা আছে? জি, আসলে আমাদের যে কিছুদিন আগেই আমরা যে বন্যা পরিস্থিতি লক্ষ্য করেছি সেটা আসলে একটা সৃষ্টি হয়েছিল একটা মৌসুমী লঘুচাপের থেকেই বলা যায় এটার উদ্ভব, এবং বিগত 17 বা 18 তারিখে যে একটি মৌসুমী লঘুচাপ তৈরি হয় বাংলাদেশের একদম পশ্চিম উপকূলে, এবং পরবর্তীতে সেটি দীর্ঘ 2 দিন অন্তত বঙ্গোপসাগরে অবস্থান করে, ওই সময় থেকেই বৃষ্টিপাত আসলে শুরু হয়। পরবর্তীতে এটি দেখা যায় যে খুব দ্রুত সময়ই বাংলাদেশের ভিতরে প্রবেশ করে, এবং ওই সময়টাতেই আমাদের আসলে আমরা বলতে পারি যে 19 তারিখ রাত থেকে 20 তারিখ সকাল এই সময়টাতেই আমাদের মোট বৃষ্টিপাতের প্রায় অর্ধেক হয়ে যায় আমরা দেখতে পেয়েছি, এবং সেটা আসলে একটা আকস্মিক বন্যা ঘটায়। আসলে এই অঞ্চলগুলো মূলত হচ্ছে আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, উজানে আমরা জানি ভারতের ত্রিপুরা রাজ্য রয়েছে, তো সেখানে সেটা মূলত একটা পাহাড়ি উপত্যকা, এবং বৃষ্টিপাত হলে সেটা ঢল আকারে প্রচণ্ড গতিতে নেমে আসে, এবং দেখা যায় যে বৃষ্টিপাতের 3 থেকে 6 ঘন্টার মধ্যেই আমাদের নিম্নাঞ্চল অনেক সময় প্লাবিত হয়ে যায়। তো এই বছর যেটা হয়েছে সেটা বেশ ব্যাপক মাত্রায় হয়েছে, যেটা আসলে বলা যায় সচরাচর ঘটে না এরকম ঘটনা। আমরা শুনলাম যে প্রায় 3 দশকের মধ্যে এরকম অভিজ্ঞতা সে অঞ্চলে মানুষ বলছে যে তারা এরকম দেখেন নাই। এবং ত্রিপুরাতেও বৃষ্টি আমরা যতদূর জানি যে থেমে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা ধারণা করতে পারি যে বন্যার তো 11 যে জেলা আমরা যে সংখ্যাটা আমাদের কাছে আছে সেক্ষেত্রে সবগুলোতেই তো আমরা পরিস্থিতির উন্নতি দেখতে পাবো। জি, আমরা আশা করছি যে সবগুলোতেই উন্নতি দেখতে পাবো, যদিও এখন আসলে বর্ষা মৌসুম চলমান এবং এখানেও একটি লঘুচাপ তৈরি হচ্ছে, এবং সেই হিসেবে কিছুটা বৃষ্টিপাত চলমান থাকবে যেটা বর্ষাকালে থাকে। তবে আমরা যেটা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানতে পেরেছি মূলত উপকূলীয় অঞ্চল বা কিছুটা দক্ষিণ দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি, সেই হিসাবে এটা আমাদের জন্য আশার বাণী যে এটা আসলে আমাদের উজানে যদি বৃষ্টিপাত কম হয় আমাদের যে নদ নদী আছে সেটির হয়তো বা হ্রাস পাওয়ার প্রবণতাটাই আমরা বলতে পারি যে প্রাধান্য পাবে। ধন্যবাদ সর্দার উদয় রায়হান আপনাকে। যাচ্ছি মোস্তফা মামুন আপনার কাছে, বন্যা প্রসঙ্গে আলাদা করে কিছু বলছি না, আলোচনার ধারাবাহিকতায়। হ্যাঁ, বন্যা তো আসলে এটা আমাদের কি বলা যায়, এটা আমাদের লর্ড লিপি। বন্যা বাংলাদেশের মতো দেশ, যেহেতু আমাদের বৃষ্টি হয় আমাদের এখানে বেশি, নদী বেশি, এবং আমাদের যে নদীগুলো থেকে উজানের পানি এখানে নেমে আসে, ফলে ইত্যাদি কারণে বন্যা হবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে ট্রেন্ডটা হচ্ছে যে জিনিসটা অনেক ফ্যাটালিটি অনেক বেশি। যাকে বন্যা হতো হয়তো 8-10 বছর পর আমরা যখন মনে করতে পারি 88-র বন্যা, 98-র বন্যা, এরকম কিন্তু ছিল। 88-তে ঢাকা সবচেয়ে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, যার পর বাচ্চা দিয়ে ঢাকার পরিস্থিতির উন্নতি হয়েছে। 98-তে সারা দেশেই একটা বন্যা হয়েছিল। এরপর কিন্তু দেখেন মনে করার মতো না। তারপর হতো কোনো কোনো জায়গায় হতো নিচু অঞ্চলে, হাওড় অঞ্চলে বা বিচ্ছিন্নভাবে। কিন্তু আমরা গত যদি 4-5 বছর দেখি, যেমন 2022-এ গত বছর বন্যা হয়েছিল, 2022-এ কিন্তু অনেক 22-এ সিলেট অঞ্চলের যে বন্যাটা ছিল নতুন একটা অভিজ্ঞতা, বা একটু আপনি দেখবেন একটু বৃষ্টি হলে কিন্তু পাহাড়ি অঞ্চলে 2-3 জেলায় চট্টগ্রাম ডুবে যাচ্ছে, জলাবদ্ধতা এবং বন্যা মিলে আমি বলছি কি পানির যে আক্রমণ আমাদের উপর। এবং এখন আরেকটা জিনিস আমি এবার যেটা লক্ষ্য করলাম যে খুব র্যাপিড জিনিসটা, যেমন আমরা শুনেছি আজকে বন্যা হচ্ছে কি হতো, পানি আসছে, বৃষ্টি হচ্ছে, 2-3 দিন পর ফলে রিয়েক্ট করার একটা সময় পাওয়া যেত, প্রশাসন রিয়েক্ট করার সময় পেত, মানুষ রিয়েক্ট করার সময় পেত। সেই রিয়েক্ট করার সময়টা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস দিক, ডাইমেনশন বলে আমি মনে করি। আমি বিশ্বগত জায়গা থেকে না, আমি সাধারণ জায়গা থেকে বলছি, সাধারণ জায়গা থেকে। আরেকটা জিনিস হচ্ছে বন্যাটা হচ্ছে আগে যখন আমরা বন্যা অঞ্চল বলতে কিছু এলাকা বুঝতাম যে সিলেট অঞ্চলে হবে, যেহেতু ভারতের নদীগুলো, অভিন্ন নদীগুলোর একটা প্রভাব আছে, তারপরে সেই সংযোগের কারণে আশেপাশের যে জায়গাগুলো, আসামে অনেক বৃষ্টিপাত হয়, হ্যাঁ, সিলেট অঞ্চলের বৃষ্টি বেশি হয়, ইত্যাদি ইত্যাদি। আবার আমরা দেখতে পেতাম হয়তো নর্থ বেঙ্গল দিয়ে কোথাও কোথাও এরকম। কিন্তু এখন আমরা দেখছি যে সেটা কিন্তু সেটার জায়গা বদলাচ্ছে। যেমন এইবার যে কারণে জিনিসটা আরও ভয়ঙ্কর হলো, এই জায়গাগুলো আসলে খুব বেশি বন্যাপ্রবণ এলাকা নয়, ফলে সেভাবে কিন্তু তারা, যেমন ধরেন সিলেট অঞ্চলে যখন বন্যা হয় আমরা দেখি যে লোকজন কিন্তু জানে। তারপর আপনার চট্টগ্রাম যখন ঘূর্ণিঝড় হয় লোকজন কিন্তু জানে। সেই ঘূর্ণিঝড় যদি আপনার নর্থ বেঙ্গলে হয়, মনে করেন নর্থ বেঙ্গলের মানুষ কিন্তু
জানবে না, তারা ফেস করতে তাদের অনেক সময় লাগবে। সো এবারে এটাও কিন্তু একটা কারণ যে ওইখানকার বন্যার যে লোকজন বা ওইখানকার যে প্রশাসন তারা কেউই কিন্তু সেইভাবে অভ্যস্ত না। এবং জিনিসটা বন্যাপ্রবণ অঞ্চল হওয়ার কারণে যেটা হয় সাধারণত বন্যাপ্রবণ অঞ্চলগুলিতে কিছু ধরনের নিয়মিত প্রস্তুতি থাকে, আশ্রয় কেন্দ্র থাকে, আশ্রয় কেন্দ্র কখন যেতে হয় বা স্থানীয় প্রশাসন জানে যে বন্যা বিষয়ের ফলে তারা এক ধরনের ধারণা থাকে, বৃষ্টি হলেই তারা মোটামুটি অ্যাজাম্পশন করে নেয়, তাদের অর্গানগুলোকে অ্যাক্টিভেট করে এই জায়গাগুলোতে সময়। তারপরে এবার একটা যেটা হয়েছিল আমরা জানি যে 5ই আগস্টের যে অভ্যুত্থান তারপরে কিন্তু আমাদের প্রশাসনের ব্যাপক পরিবর্তন হচ্ছে, অনেক লোক নাই, অনেক এলাকার যে স্থানীয় জনপ্রতিনিধি আমরা যাই বলি তারা তো একসময় একভাবে মোবিলাইজ করেন, তো সেই মোবিলাইজ করার লোকটা তারা পলাতক অথবা ক্ষমতা হারিয়েছেন রিসেন্টলি, এবং তার রিপ্লেসমেন্টও কিন্তু সেইভাবে নাই। ফলে জনপ্রতিনিধি বা সেই সংযোগ মানুষের সঙ্গে যে সংযুক্তি করার লোক অনেক জায়গায় কিন্তু দেখেন ইউএনও ডিসি এগুলো চেঞ্জ হয়েছে, নতুনভাবে কেউ ডিপ্লয় হয়েছেন, কেউ এখনও ঠিকমতো গিয়ে আসলে নিজেকে এস্টাবলিশ করতে পারেননি। ফলে প্রশাসনিক জায়গা থেকে যে সেটাও ছিল। এর মধ্যে পজিটিভ জিনিস যেটা হচ্ছে আমাদের বন্যার ত্রাণের ক্ষেত্রে যে রিয়াকশনটা দ্যাট ওয়াজ ওভারওয়েলমিং ফ্রম পিপল সাইড, সেটা হচ্ছে সদ্য অভ্যুত্থান পরবর্তী যে আমাদের যে ঐক্য তারই প্রকাশ, এবং তার ফলে কিন্তু দেখেন সবাই যে যার জায়গা থেকে এগিয়ে এসছেন। এবং ফলে সরকারি জায়গায় যেহেতু সরকার এখনও নিজেকে সেইভাবে এস্টাবলিশ করতে পারে না, অর্গানগুলো এখনও লাইন্ড আপ হয় নাই, ফলে কিন্তু এই ত্রাণের ক্ষেত্রে একটা সংকট হওয়ার কথা ছিল। কারণ ত্রাণের ক্ষেত্রে হলো কি মানুষের ওভারওয়েলমিং সাপোর্ট বা মানুষ হয়তো বোঝাচ্ছে এই সময় সরকার বা মানুষ এখন অনেক বেশি সহমর্মী, বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী মানুষকে আমরা অনেক বেশি সহমর্মী দেখতে পাই, এবং সরকারের প্রতি তারা সাধারণত কী হয়, সাধারণত বাংলাদেশের সরকারগুলোর সঙ্গে মানুষের একটা বিরোধপূর্ণ সম্পর্ক থাকে সাধারণতই, এবং মানুষ কিন্তু সেইভাবে ওই দলের সমর্থক ছাড়া কেউ অংশগ্রহণ করে না। ফলে দলের সমর্থক কত লোক থাকে 30%, 35%, সাধারণত আমাদের দেশে যে ট্রেন্ড 30-40 আওয়ামী লীগ বিএনপি যে এখন কিন্তু আমরা দেখতে পাই সেটা সংখ্যাটা আমি যদি একদম 100 না বলি 80-90% বা মানসিকভাবে সেটা প্রায় সবাই কিন্তু সমর্থন দিচ্ছেন। তো ফলে এটা জোগাড় হলো। কিন্তু প্রবলেমটা যেটা দেখা দিল যে বন্যা যে উচ্ছ্বাস আবেগ এবং ভালোবাসা থেকে যে ত্রাণ সংগৃহীত হলো সেই বিতরণের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু দিতে পারেন, কিন্তু বিতরণের ক্ষেত্রে এবং ঢাকায় কিন্তু ইউনিভার্সিটি কেন্দ্রিক বা অন্যান্য জায়গায় মোটামুটি ভালোই, যেহেতু ছাত্র আন্দোলন এখন এক ধরনের একটা ফরম্যাট আছে তাদের, কিন্তু সেটা বিতরণের ক্ষেত্রে যেহেতু ওইসব ক্ষেত্রে স্পেশালাইজেশন দরকার, রেস্কিউর ক্ষেত্রে স্পেশালাইজেশন দরকার, সেই জায়গায় আসলে ইমোশনাল বার্সটাও হলো, তাতে অনেক লোক গিয়েছে, কিন্তু আমি দেখেছি অনেক লোক গিয়ে যেটা হয়েছে তারা কিন্তু নিজেরাও রেস্কিউড হতে হয়েছে এরকম অবস্থা, কারণ ওইটা বন্যা এবং এবার বন্যা তো পানির স্রোত ছিল, যেহেতু উজান থেকে আসা পানির স্রোতটা অন্য যে কোনো বাড়ির চেয়ে অনেক তীব্র ছিল। সো এটা ছিল। এবং আরেকটা জিনিস হয়, এটা সবসময় বন্যায় হয়, অন্যান্যবার কী হয় যে বন্যায় দেখা গেলো যে এই আশ্রয় কেন্দ্রে যারা থাকে তারা কিন্তু বারবার রিলিফ পায়, সরকারি বেসরকারি সবাই হয়, এইবারও তাই হয়েছে। অন্যান্যবার যেটা হয়েছে সে উদ্দেশ্যমূলকভাবে করা হয়, সাধারণত রাজনৈতিক নেতৃত্ব ওই যেখানে যাওয়া যায় ওটু গিয়ে ছবি টবি তোলা, কিন্তু এইবার যেটা হয়েছে যে ওইখানে যাওয়ার জন্য যে স্পেশালাইজেশন যে মেকানিজম দরকার সেইটা আসলে মানুষের মধ্যে না থাকায়, ভলেন্টিয়ারদের মধ্যে সেটা সেই পরিমাণ না থাকায় হয়তো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হয়নি, সাফারিংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটার গুড বেড দুইটা যদি মিলিয়ে বলি যে সংকট বন্যার যে মেসিভ বা যে এনর্মিটি ছিল সেই তুলনায় কিন্তু আরও অনেক বেশি হ্যাভক হওয়ার কথা ছিল, হয়েছেও, মানুষের ক্ষতি হয়েছে, পশু ভেঙে গেছে, মানুষ সাফার করছে, এখনও সাফারিংস আছে এবং কিছু তো ডিরেক্ট সাফারিংস হয়। তারপরে বড় ভয় ছিল যে বৃষ্টিটা যদি কন্টিনিউ করতে তাহলে এই ডিজাস্টারটা অনেক বেশি অনেক বেশি হতো, সেটা অন্তত বেঁচে গেছে। এবং যেটা হয় বন্যায় আরেকটা জিনিস সংকটের জায়গা, এটাও আমাদের একটু এখন চিন্তা করার সময় এসছে, সেটা হচ্ছে বন্যায় কিন্তু সবচেয়ে বেশি যোগাযোগহীনতা। অনেক বন্যা হলে ওই বিদ্যুৎ, আপনি জানেন যে বিদ্যুৎ এবং পানির একটা ভালো সম্পর্ক না, নানাভাবে অ্যাক্সিডেন্ট হয়, ফলে এটা কোথাও প্লাবিত হওয়ার কারণে অফ হয়ে যায়, আবার কোথাও অফ করে রাখতেও হয়। তার ফলে যারা মানুষের যে এখন যোগাযোগের মাধ্যমে, আমরা আর কোনো মাধ্যমে যোগাযোগ করি না, যোগাযোগ করি এটার মাধ্যমে। এখন সেই মোবাইল চার্জ না দেওয়ার কারণে কিন্তু এখানে অনেক লোক, আমি অনেককে শঙ্কিত দেখেছি যে তাদের যোগাযোগ করতে পারছে না, 3 দিন ধরে তার খবর পাচ্ছেন না। পরে এমন হয়েছে যে তারা আসলে অন্য জায়গায় গিয়ে, এবং এখানে আরেকটা মজার জিনিস যে আপনি দেখবেন যে মোবাইল টাওয়ারগুলো ঠিকমতো কাজ করে না। সো আমার মনে হয় এটা যেহেতু এই জায়গার যেহেতু বন্যার বিষয়ে জিওগ্রাফিক্যালি একটা নতুন জায়গা হয়তো সেটার কারণে হতে পারে, কিন্তু ভবিষ্যতে বোধহয় এই জিনিসগুলো আমাদের ভাবা উচিত যে বন্যার সময় কীভাবে আমরা বিদ্যুৎ যোগাযোগ যে জায়গা হবে সেটা যেন বিকল্প উপায়ে রাখতে পারি, আর মোবাইল টাওয়ারগুলো কীভাবে অ্যাক্টিভেট রাখতে পারি, কারণ এই দুটোই কিন্তু সবচেয়ে সংকট করে মানুষের মধ্যে হতাশা এবং অনেক যে গুজব তৈরি হয় যে আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম 3 দিন ধরে খোঁজ নাই, এটা কিন্তু বাকি অনেককে আসলে ভীত করে তোলে এবং সামগ্রিকটা ভীতির পরিবেশ তৈরি। তো আমার মনে হয় যে আমরা অন্যান্য জিনিসের পাশাপাশি বন্যার সময় কীভাবে বিদ্যুৎ প্যারালাল বিদ্যুৎ সংযোগ, বিকল্প সংযোগ এবং মোবাইলটা কীভাবে সচল রাখা যায়, মোবাইল টাওয়ার, এই দুটো জিনিস নিয়েও বোধ হয় ভাবা আমার এইবারের আমার মনে হচ্ছে যে এটা একটা এইটাও ফাইন্ডিংসের পার্ট করা উচিত। আপনি তো একটা হচ্ছে পিওর বন্যা, একদম অনগ্রাউন্ড যে বন্যা, ফ্লাড, সেটা ফ্লাড হোক, সেটা
মানে কন্টিনিউ ফ্লাড হোক, আপনি সেটা তো ফেস করবেন, সেটার জন্য মেকানিজম আছে, পূর্বাভাস দাদারা আছেন, ওনারা টেকনিক্যালি করবেন। কিন্তু পাশাপাশি কিছু কিছু জিনিস তৈরি হয় যেগুলো সরাসরি এই টেকনিক্যালিটির সঙ্গে সম্পৃক্ত না, আবার একদম মানবিক বিপর্যয়ের সঙ্গে না, কিন্তু মাঝে মাঝে জিনিসগুলো থাকে, এই মাঝামাঝি জিনিসগুলো অনেক ক্ষেত্রে এড়িয়ে যায়। মানে এরা দেখে শুধু দুর্ভোগ, আবার একদিক থেকে আমরা শুরু দেখি যে বন্যা কীভাবে প্রতিরোধ করা যায়, কিন্তু মাঝের যে সংকটগুলো এগুলো খুলে কি ওনারা যে প্রতিরোধের যে চেষ্টাটা করেন ওইটা আসলে অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। ফলে আমার কাছে মনে হয় এই জিনিসগুলোর দিকেও নজর দেওয়া উচিত। ধন্যবাদ মোস্তফা মামুন। সর্দার উদয় রায়হান, আবারও ফিরছি আপনার কাছে। আমাদের কিন্তু এখন মানে বৃষ্টির মৌসুম ফুরোয়নি, হ্যাঁ, ফলে এই মৌসুমে আপনাদের হিসেব নিকাশ অনুযায়ী আরও কোথাও কি বন্যার কোনো ধরনের কোনো আশঙ্কা আছে কি না? মানে এটা বাংলাদেশের জন্য একেবারে মানে না, মানে এই সদ্য হওয়া অভিজ্ঞতা তা তো না, আমরা এই অঞ্চলের মানুষ বন্যার মুখোমুখি হয়ে আসছি বহু বছর ধরে। তারপর অন্যান্য জায়গাগুলোতে আর কোনো ধরনের কোনো শঙ্কা আছে কিনা? আপনাদের বিশ্লেষণ বা আপনাদের তথ্যপাত্র কি বলছে? জি, আসলে আমরা জানি যে আমাদের যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমটাই আসলে মূলত হচ্ছে আমাদের আমরা বলি যে নদ নদীর প্রবাহ আসার এটা একটা সময়। আসলে এটা এটা এক ধরনের আশীর্বাদ, বাংলাদেশের সাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্য, এটা অবশ্যই আশীর্বাদ, এবং মাঝে মাঝে এটা আবার এটা দুর্ভোগের কারণেও হয়ে দাঁড়ায়। তো আসলে এই জুন থেকে সেপ্টেম্বর মূলত এই 4 মাসে আমরা আমাদের হচ্ছে যে বাৎসরিক গড় বৃষ্টিপাত আছে তার প্রায় 80%ই হয়ে যায়। অর্থাৎ যে বাৎসরিক গড় বৃষ্টিপাত বাংলাদেশে প্রায় 2200 থেকে 2300 মিলিমিটার, এর 80% প্রায় মানে 1600-1700 মিলিমিটারই হয়ে যাচ্ছে এই সময়টাতে। তো এই অল্প সময়ে যে এই অধিক বৃষ্টিপাত, এটা আসলে এর ফলেই মূলত আসলে আমাদের প্রাকৃতিকভাবে এই সময় আমাদের নদ নদীগুলো সাধারণত বলা যায় পূর্ণ মাত্রায় প্রবাহিত হয়। কোনো কোনো সময় বৃষ্টিপাত একটু বেশি হয়, এটাতে গড় মানের থেকে কোনো কোনো সময় একটু কম হয়। তো যখন বেশি হয় তখন সাধারণত আমরা একটু অনেক সময় বন্যা দেখে থাকি। তো ইদানিংকালে আমরা একটু খেয়াল করছি যে ইদানিং আসলে যে আমরা বলতে পারি যে যে সুষম বৃষ্টিপাত, সেটা আসলে দেখা গেছে যে অনেক সময় হচ্ছে না। কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে একটা হঠাৎ করে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে যে না হচ্ছেই না। হ্যাঁ জি, আপনি একদম সঠিক বলেছেন। তো আসলে এটা হচ্ছে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই সাথে আমাদের মানে আমরা বলতে পারি যে আমাদের যে দাবদাহ স্পেলটাও বড় হচ্ছে, আবার একই সাথে বন্যার স্পেল সেটাও বড় হচ্ছে। আমাদের যখন এই যে মে মাসের দিকে যে সর্বশেষ যে দীর্ঘ প্রায় 33 দিনের যে তাপপ্রবাহের ভেতর দিয়ে আমরা যে আসলাম, আমরা কিন্তু তখনই শুনেছিলাম যে আবহাওয়া বা এই সমস্ত বিষয় নিয়ে যারা কাজ করেন তারা বলছিলেন যে এর মানে হচ্ছিল এবারের বন্যাটিও প্রবল হওয়ার সম্ভাবনা একটা থাকে, বা বৃষ্টিপাতও বেশি হওয়ার একটা আশঙ্কা থাকে, এরকম তারা বলছিলেন তখন। জি, আসলে যে এই বিষয়ে জলবায়ু বিশেষজ্ঞরা ইতিমধ্যেই মতামত দিয়েছেন। কারণ আসলে যে বাৎসরিক একটা গড় বৃষ্টিপাত থাকে সেটা সাধারণত মানে খুব বেশি আমরা বলি যে ডেভিয়েট হয় না, একটা যে সর্বমোট মান থাকে। তাই আসলে কোনো এক সময় যদি বৃষ্টি কম হয় সেটা আবার এক সময় নাকি হয়তো বা কিছুটা হলো ব্যালেন্স হয়। তো সেই হিসাবে আসলে দেখা যাচ্ছে যে অল্প সময় অধিক বৃষ্টিপাত এটা বরং বন্যার ঝুঁকিটা আরও বাড়ায়, বরং কমায় না। তো সেই হিসাবে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ইদানিংকালে এই ধরনের ঘটনা অতীতের তুলনায় কিছুটা বেশি ঘটছে। এক্ষেত্রে যে এই মৌসুমে আর কোনো জেলায় কোনো ধরনের আপনাদের ফোরকাস্ট কি বলছে? জি, আর বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র আসলে মৌসুমী প্রধান নদী অববাহিকার জন্য 10 থেকে 15 দিন পর্যন্ত পূর্বাভাস প্রদান করছে, এবং মূলত আমাদের যে বৃহত্তর ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং উজানের আপার মেঘনা অববাহিকা আছে, সেখানে মূলত 10 থেকে 15 দিনের পূর্বাভাস কার্যকর আছে। তবে আসলে এখানে আমরা মূলত এই পূর্বাভাস ব্যবহার করে যেটা বলতে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আগামী অন্তত 15 দিনে আমাদের প্রধান নদী অববাহিকাতে তেমন বৃহৎ কোনো বন্যার ঝুঁকি নেই। তবে আসলে আমাদের যে বলা যায় যে বর্ষা মৌসুম, সেটা আসলে মূলত সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম আমরা বলি অ্যাক্টিভ থাকে। তো সেই হিসাবে জুলাই এবং আগস্ট মাস হচ্ছে আমাদের পিক বর্ষা মৌসুম, বর্ষার পিক মৌসুম, এবং এই সময় বন্যা ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। তবে সেপ্টেম্বরে গিয়ে মূলত আমাদের প্রধান নদী অববাহিকাতে বন্যার ঝুঁকি সাধারণভাবে কিছুটা কমে যায়। এর ব্যতিক্রম হতে পারে, তবে সাধারণভাবে ঝুঁকি কিছুটা কমে যায়। তবে হচ্ছে গিয়ে এই সময়টা আবার আকস্মিক বন্যাও হতে পারে। যেমন এই বছর আমরা যেটা দেখেছি, মানে বিশেষ করে আগস্ট মাসে আমাদের প্রধান নদী অববাহিকাতে আসলে সেই অর্থে বন্যা হয়নি। এবং বলা যায় জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আগস্ট মাসের এই পর্যন্ত আমরা যমুনা অববাহিকা বা গঙ্গা পদ্মা অববাহিকা, যেগুলোকে আমরা মূল নদী বলি, বা সুরমা কুশিয়ারা অববাহিকা, সেগুলোতে আমরা আসলে তেমন কোনো বন্যা দেখিনি। কিন্তু এমন জায়গায় আসলে একটা বন্যা দেখলাম যেটা এখানে আসলে সাধারণত আমরা বন্যা দেখতে অভ্যস্ত না। তো কিন্তু বন্যা ঠিকই হলো, এবং এটা একটা মানে আসলে একটা আকস্মিক বন্যার রূপে আসলো। কারণ আসলে এগুলো হচ্ছে আমাদের পাহাড়ি অববাহিকা, এখানে সাধারণত পানি দ্রুত আসে এবং দ্রুতই চলে যায়, এটাই হচ্ছে এখানকার সিস্টেমের নেচার।
কিন্তু এবার দেখা গেছে সিস্টেমটা অনেকটাই ব্যতিক্রম হয়েছে। বৃষ্টিটা হয়েছে কিছুটা দীর্ঘ সময় ধরে, এবং যখন হয়েছে তখন সেটা প্রচণ্ড মানে হয়েছে, এবং একটা আকস্মিক বন্যা এমন যেটা ঘটিয়েছে যেটা সাধারণত ঘটে না। তো আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে আমাদের যে এই লিড টাইম, সেটা আসলে আমরা বলি 10 থেকে 15 দিন না, সেখানে আসলে এটা একটু ইফেক্টিভলি একটু কমে যায়, এটা 3 দিন বা 1 দিন হয়ে যায় অনেক সময়, যেটা আমাদের পাহাড়িটা একদম ঢালে অবস্থিত। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এটা বলতে পারি যে আমাদের আগামী কয়েকদিনে অন্তত বৃহৎ নদী অববাহিকায় কোনো বন্যার ঝুঁকি তেমন একটা দেখা যাচ্ছে না। এবং সেপ্টেম্বর মাসে যদি আমরা অতীতের পরিসংখ্যান বিবেচনায় নিই, তাহলে সেপ্টেম্বর মাসে প্রধান নদী অববাহিকায় বন্যার ঝুঁকি কিছুটা কম থাকে। তবে এটা সুনির্দিষ্ট করে আরও কিছুটা পরে বলা যাবে, আমরা হয়তো 10 বা 15 দিনের উইন্ডোতে গেলে এটা বলতে পারবো। তবে আকস্মিক বন্যার কিছু ঝুঁকি থাকতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছে। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। মোস্তফা মামুন, এবার আপনার কাছে আসছি। এই দুর্যোগ দুর্বিপাকের কালেও আমাদের একটি আনন্দের উপলক্ষ এনে দিয়েছে ক্রিকেট। আমরা পাকিস্তানের মতো একটা শক্তিশালী দল, বরাবরই পাকিস্তানের শক্তিশালী দল, এরকম না যেন এই সময়, তো পাকিস্তানের মতন একটি শক্তিশালী দলকে সে দেশের মাটিতে টেস্টে হারানোর মতন একটি ঐতিহাসিক মুহূর্ত যে দিনটি আমরা পেরিয়ে এলাম, সেই দিনটি আমাদের উপহার দিয়েছে। এ প্রসঙ্গে শুনবো একটু আপনার কাছ থেকে। এটা মানে ঐতিহাসিক এবং অবিশ্বাস্য, আসলে অভাবনীয়, মানে কোন অর্থে অনেকগুলো অর্থ বলতে বাংলাদেশ যে ব্যাকগ্রাউন্ড আমরা যদি চিন্তা করি, যে সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ পাকিস্তান গিয়েছিল, এটাই তো খুবই অস্বাভাবিক একটা সিচুয়েশন। ধরেন দেশের ক্রিকেট বোর্ডের প্রধান, উনি কোথায় কেউ জানে না, টিম কে করবে, সেই টিম ইভেন টিম করার পর কার স্বাক্ষর হবে, কারণ বোর্ড সভাপতি সাধারণত অনুমোদন করেন, এইটার জন্য কিন্তু সিলেক্টর আসলে খুঁজে বেরিয়েছে যে কে স্বাক্ষর করবেন, এরকম একটা সিচুয়েশন। এবং তারা যেদিন খেলতে যায় বাংলাদেশ, তারপর ধরেন দলের একজন প্রধান খেলোয়াড় সাকিব আল হাসান, তার বিরুদ্ধে এরকম অভিযোগ, উনি আবার দলে যোগ দিয়েছেন কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এসে সরাসরি, মানে বাংলাদেশে আসেননি, এবং যে বাস্তবতায় তিনি দাঁড়িয়ে সেটা আসার মতো অবস্থা আসলে তার নাই, এরকম একটা বিষয়। এবং বাংলাদেশ যেদিন প্রথম খেলতে নামে, খেলা শুরু হয়েছে টেস্টের প্রথম দিন, সেদিন কিন্তু বাংলাদেশ এদিকে দল খেলছে, এদিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি নির্বাচন হচ্ছে, একজন পদত্যাগ করেছেন, আরেকজন নির্বাচিত হচ্ছেন, এবং প্লেয়াররা কিন্তু খেলাতে নেওয়ার সময় তারা জানে না হু ইজ দেয়ার লিডার। এরকম একটা মানে সিচুয়েশন, যেটা অন্যান্য অনেক দেশে হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের জন্য এটা খুবই ইউনিক বাংলাদেশি প্লেয়ারদের এক্সপিরিয়েন্স। কারণ আমরা যত কিছুতে করি, আমরা মোটামুটি আমাদের ক্রিকেট মনে করেন যে অনেক অনিয়ম অনাচার ছিল, কিন্তু মোটামুটি একজন একটা লাইনের মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে হচ্ছে, এবং দেখেন যিনি সভাপতি হলেন ফারুক ভাই, হি ওয়াজ নয় নেয়ার টু বি দ্য প্রেসিডেন্ট, কোনো আলোচনায় থাকার কথা না। আজ থেকে 1 মাস আগে যদি কেউ বলতো আমরা, কারণ উনি ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার মতো ওইদিকে উনি আগাড়েন, উনি ক্যারিয়ারটা এদিকে ডেভেলপ করেন, উনি প্রধান নির্বাচক টেকনিক্যাল জায়গায় থাকতে, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ জব, যেটা সাধারণত প্লেয়াররা হন না, সাধারণত অ্যাডমিনিস্ট্রেটর এবং আমাদের দেশে রাজনৈতিক পৃষ্ঠ লোকজন হন। যাই হোক, এর মধ্যে দিয়ে আমি যেটা বলি যে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, কিন্তু মানে অদ্ভুত দল, ক্রিকেট দল, যখন হোয়েন মানে ওটস আর হেভিলি এগেন্স্ট দেম দেন দে রিঅ্যাক্ট। এবং বাংলাদেশে বহু ঘটনা আমি বলতে পারবো, যখন আমরা একদম ভেবেছি বাংলাদেশ পারবেই না, মানে একদম শেষ, সেই সময় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আইসিএলে বাংলাদেশের 8-10 জন ক্রিকেটার চলে গিয়েছিলেন বিদ্রোহ করে, আপনার মনে আছে এক সময়। তারপরে যে প্রথম ম্যাচটা হয়েছিল, বাংলাদেশের টপ প্লেয়ার নেই, আমরা তো ভেবেছিলাম নিউজিল্যান্ডের সঙ্গে সম্ভবত বা কারোর সময়, বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটা জিতেছিল, খুবই অবিশ্বাস্য ছিল সেই ম্যাচ। তারপরে ধরেন 2012-তে বোধহয় সাকিব এবং তামিম দুজন একসঙ্গে খেললেন না, ওই সিরিজে সাকিব তামিম ছাড়া তখন বাংলাদেশের ক্রিকেট দের পিক, ওই সিরিজে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলাম 3-2, যখন আমরা আসলে ওয়েস্ট ইন্ডিজের বিগ টিম। এরকম বহু ঘটনায় কিন্তু আমরা দেখেছি, বা যখন 99 যদি আমরা জাস্ট পাকিস্তানকে যে হারিয়েছিলাম, আমাদের প্রথম মানে ওই বড় জয় লেভেলে, সেটা তো কিন্তু সেই ম্যাচের আগে দেখেন আমাদের কোচ গর্ডন গ্রিজকে বরখাস্ত করা হয়েছিল ম্যাচের আগেই, মানে ম্যাচের আগেই বলে দেওয়া হয়েছে ম্যাচের পর তুমি নাই, এবং বাংলাদেশ কিন্তু মানে একদম এলোমেলো অবস্থায় বাংলাদেশ ওই ম্যাচটা খেলতে নেমেছিল, ম্যাচ বাংলাদেশ জিতে যায়। সো এরকম ঘটনা ঘটে, এইখানেও কিন্তু তাই। তো এটা আমার একটা মনে হয় দীর্ঘদিন, এটা হচ্ছে মানে বাংলাদেশ ক্রিকেট দলের মানে কি বলা যায়, সাইকোলজিক্যাল একটা কালেকটিভ সাইকোলজিক্যাল একটা ব্যাপারের মধ্যে আছে। কি আছে, আমি আমার নিজস্ব যে গবেষণা আমি অনেক ভেবে যেটা পেয়েছি, একটা কারণ হচ্ছে যখন এরকম অস্তিত্বের প্রশ্ন দেখা দেয়,
তখন আসলে তারা রিয়্যাক্ট করে, তারা যখন মনে করে যে সব কিছু এগেনস্টে মানুষ সমালোচনা করছে। যেমন এই ইয়েতেও বলতে পারি, বাংলাদেশ একটা ম্যাচে, আমরা ইংল্যান্ডে ছিলাম 2017-তে, অবিশ্বাস্য বাংলাদেশ খুবই খারাপ করছে, নিউজিল্যান্ডের একটা ম্যাচ 4 উইকেট পড়ে গেছে, সাকিব আর মাহমুদুল্লাহ অবিশ্বাস্য 2টা সেঞ্চুরি করে ম্যাচটা জিতে বাংলাদেশ সেমিফাইনালে চলে গেল। এই কার্ডিফে ঘটনাটা ঘটেছিল। তো আমি সবসময় দেখেছি ওই সময়টা তারা রিয়্যাক্ট করে, তাদের পার্সোনাল গ্রাজ আক্রান্ত হয়। এবং একই সঙ্গে অ্যাট দ্য সেম টাইম আমি যদি একদম হার্শলি দেখি, তাহলে সবাই না নিজেদের মনে করে হ্যাঁ এরপর খারাপ করলে তো আমি বাদ পড়ে যাবো, লোকে আমার যে ফেম টেম এগুলো ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে তাদের মোটিভেট করে। এবং আপনি সবসময় দেখবেন বাংলাদেশের ক্ষেত্রে আরেকটা যে রিভার্সলি কাজ করে, যখন বাংলাদেশ এই যে খুব ভালো করছিলেন টেস্ট, আপনি খুব প্রশংসা করবেন, আপনি দেখবেন যে পরের ম্যাচে হয় না। এটা কেন ওভার ক্রেডিট হয়ে যায়? আমাদের প্লেয়াররা ওই যে প্রশংসা, ওই যে তৎপরতা, ওইটা নেওয়ার জন্য যে ম্যাচিউর জায়গা দরকার, বিকজ উই আর ইমোশনাল, উই আর গাইডেড বাই ইমোশন ইন মেনি ওয়েজ। শুধু প্লেয়াররা না, তারা তো আমাদের দেশের মানুষ, আমাদের মানুষ ইমোশনাল, আমাদের মিডিয়া ইমোশনাল, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইমোশনাল। আপনি দেখবেন যে সব ইমোশনালি একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। সো এইসব ঘটনা ঘটে। তো এটা বাদ দিয়ে এই পার্সপেক্টিভটা বলতে পারি, আমি যদি ক্রিকেটে আসি, গতকাল পর্যন্ত কিন্তু দেখেন প্রথম দিন পর আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ, সেকেন্ডে পর মনে হচ্ছে হেরে যাবে, এবং পাকিস্তান ওয়াজ সো কনফিডেন্ট, পাকিস্তান ডিক্লেয়ার দেয়ার ইনিংস। পাকিস্তান তো 448 6 উইকেট ডিক্লেয়ার করেছিল, ওরা যদি আরও ধরুন ওই ইনিংসটাকে লম্বা করতে পারতো, আরও 50 রান 100 রান করলে কিন্তু তখন হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারতো। কিন্তু পাকিস্তান সো শিওর যে তারা ভেবেছিল বাংলাদেশকে ইনিংসকে হারানো যায় কিনা, যে 448 করলাম ইনিংস ফেলে, এরকম একটা অবস্থা ছিল। বাংলাদেশের পজিশন কন্ডিশন সবই তারা জানে, তারাও তো কিছু কিছু জানে। এবং রিসেন্ট পাস্টে আমাদের ক্রিকেট দলের পারফরমেন্স যথেষ্ট হতাশাজনক, আমরা যদি টুর্নামেন্টগুলোতে দেখি, এগুলোতে দেখি। তো সেই জায়গা থেকে গতকালই আসলে প্রথম বাংলাদেশ কামব্যাক করলো। বাংলাদেশ মনে হলো যে বাংলাদেশ মানে ম্যাচে লিড নিল এবং তারপর হচ্ছে পাকিস্তানকে চেপে ধরলো। তো তারপরে মনে করি আজকের দিন, মানে মেইন খেলাটা হচ্ছে আসলে আজকের দিন, বাংলাদেশ কালকে তো, এবং আজকে মানে এইভাবে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধসে পড়বে, এটা আসলে ভাবাই যায় না। যদিও পাকিস্তানের সেই সময়, সেই আমরা যে পাকিস্তানকে আসলে আমাদের কৈশোরে পাকিস্তান ছিল, ইমরান, আকরাম, মেয়াদাদ, মানে সেইটা ওয়াকার, সেটা না থাকলেও তারপরেও হেরিটেজ নিজের মাঠ হয়তো নাই, তাদের টিমও এক ধরনের রিবিল্ডিংয়ের মধ্যে আছে। তাদের অনেক প্লেয়ারও এখন আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে কয়েকজন আছেন, কিন্তু নতুন অনেক প্লেয়ারও আছেন। মানে সব কিছু মিলিয়ে ঠিক সেই স্টার্টারের ব্যাপার নেই। বাংলাদেশের সঙ্গে যে গালফ অফ ডিফারেন্স তাদের শক্তির বিষয়টা তা না, কিন্তু যখন নিজের মাঠে তাদের মাঠে খেলা হয়, বাংলাদেশ এরকম স্টিল দ্যাট সুপারিয়র বাংলাদেশ। তাদের জন্য আমরা বোলিং স্ট্রেংথ চিন্তা করি, তারা যে পেস বোলারদের যে পেস, যে গ্লোবালি তারা মানে তাদেরকে আসলে এখন পাকিস্তানে আসলে একটা পেস, তাদের পেসের জায়গাটা, ফাস্ট বোলিংয়ের জায়গাটা আবার একটু রিঅর্গানাইজ হয়েছে, মানে একটা রিজুভেনেটেড হয়েছে, রিবর্ন হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আজকের দিন আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। আমরা যদি বলি প্রথমে ক্রেডিট গোস টু মুশফিকের ব্যাটসম্যানদের, কারণ ওই ইনিংসের কারণে আসলে আমরা এটা করেছি। প্রায় 200 রানের ইনিংসটা আসলে টেস্টে একটা বড় চেঞ্জ করে বড় জায়গা তৈরি, বড় জায়গা। কারণ তার আগ পর্যন্ত প্রথম আমাদের লক্ষ্য ছিল 248 করা, ওটা করার পর মুশফিকের ওটা আসলে, তারপর ওইটা ইন্সপাইরেশনে কিন্তু প্রথমে ওপেনারও ভালো করেছিলেন, প্রথমে শুরুতেও টপ অর্ডারও কিছু রান করেছিলেন, ওইটার ইন্সপাইরেশনে কিন্তু বাকিরাও লম্বা মিরাজ খেললেন, খেললেন লম্বা ইনিংস খেলেন, লিটন খেলে আমরা কিন্তু বড় রান করলাম। আজকে যেটা হয়েছে যে আমাদের স্পিনাররা, যেখানে স্পিনাররা ফার্স্ট ইনিংসে কিছুই করতে পারেনি, সাকিব এবং মিরাজ, এবং স্পেশালি সাকিবের কথা বলতে ওই যে বললাম যে সাকিব আসলে গত 4 দিন যাওয়ার ছিল, সব কিছু মিলিয়ে খেলা চলাকালীন মামলা হয়েছে আগে থেকে, এবং তারপর হচ্ছে পারফরমেন্স তো ভালো ছিল, ব্যাটিংয়ে ভালো করেনি, ফার্স্ট ইনিংসে বোলিং মনে হচ্ছিল যে দিস ইজ দ্য লাস্ট ডে অফ সাকিবস ইন্টারন্যাশনাল ক্রিকেট, মোটামুটি কিন্তু আমরা সেটা ভাবছিলাম। কিন্তু হয়তো এমনও হতেই পারে, মানে আজকের দিনের পর হয়তো সাকিব বিষয়ে সিদ্ধান্ত, কারণ এই টেস্টে পরে তো সাকিব এখন বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ টেস্টে উইকেট শিকার, তাই না? সেটাই, এবং শুধু আজকে 3টে উইকেট পেয়েছে, কিন্তু সেটা সিগনিফিকেন্ট না। সিগনিফিকেন্ট হচ্ছে সাকিব আসলে ইয়েটা তৈরি করেছে, ওদের উপর যে প্রেশারটা তৈরি করেছে, যে দে আর স্ট্রাগলিং, এবং সেই স্ট্রাগলের ফল কিন্তু আসলে আমরা চেপে বসতে পেরেছি, চেপে বসার কারণে আমরা সবাই ইন্সপায়ার্ড হয়েছি। এবং মেহেদী মিরাজের সুযোগটা কাজে লাগেছে, মেহেদী 4 উইকেট পেয়েছে, ক্রেডিট গোজ টু হিম। কিন্তু মানে প্রেশারটা আসলে সাকিবেরই তৈরি করা, এবং এই প্রেশারের মধ্য দিয়ে আসলে ক্রিকেটার সাকিব যে কত বড় আসলে সেটা আসলে প্রমাণিত হয়। আপনি বলতেন যে বাঁহাতি স্পিনারদের মধ্যে হাইয়েস্ট টেস্ট উইকেট ইন হিস্ট্রি, মানে এটা মানে তো ভাবাই যায় না, এটা তো বাংলাদেশের মতো চাইলে কেউ মানে হেসে খেলে করে ফেলতে পারবে না, ওরা কিন্তু করেছে। বাংলাদেশের আপনি যদি বাংলাদেশের অন্য জায়গাগুলোতে যদি দেখেন, বাংলাদেশের বাকি প্লেয়াররা কে কোন জায়গায় হাজার, মানে অনেক পেছনে। বাংলাদেশের ধরেন ব্যাটসম্যান যদি আমরা চিন্তা করি, আমাদের ব্যাটসম্যানের অ্যাভারেজ পৃথিবীর গ্লোবাল স্ট্যান্ডার্ডে অনেক পেছনে, সব কিছু অনেক পেছনে সেই জায়গায়। কিন্তু আমি বলছি যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং যখন আমি এটা ভাবি তখনই আমার আসলে অনেক আফসোস হয়। আমি দীর্ঘদিন আমি কিন্তু খুব বেশি সাকিব প্রেমী না, সাকিবের জায়গাগুলো নিয়ে আমি যখন সাকিব পিকে তখনও সমালোচনা করেছি, ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক কখনো ডেভেলপ করে নেওয়া খারাপ হয়েছে। আমি যেটা মনে করি এই প্রতিভাটুকু আমরা প্রপারলি ম্যানেজ করতে ব্যর্থ হয়েছি, অথবা সাকিব আমাদের সেই সুযোগ দেননি, নিজেকে তার স্টারডমটাকে
আসলে তার স্টার হলে আসলে হাম্বলনেসটা বাড়তে হয়। যত বড় প্লেয়ার তাকে টিমম্যান থাকতে হয়, যাতে বাকি প্লেয়াররা মনে না করে যে সে আমাদের চেয়ে বড়। একজন টিম গেমে কেউ একজন নিজেকে বড় মনে করলে বা বাকিরা তাকে বড় মনে করলেই হারমোনিটা থাকে না, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে ইন টিম গেম রুল। সাকিব নিজেই সেটা করেছেন, নিজেকে আলাদা করে ফেলেছেন, এবং সেই কারণে সাকিব এই যে তারকা বাংলাদেশ দল, আসলে দেখেন সাকিবের 10 বছর অধিনায়ক থাকার কথা, সাকিব কিন্তু টিমের প্লেয়ারদের মধ্যে সেরকম পপুলারিটি অর্জন করতে পারেননি বা হারিয়েছেন, অধিনায়কত্ব হারিয়েছেন, এবং হচ্ছে নিজের প্রতিভার প্রতি আসলে তিনি অমর্যাদা করেছেন। এবং তারপর হচ্ছে আমি মনে করি যে তারপর উনি ব্যবসা নানা কিছুতে জড়িয়েছেন, নানান বিতর্ক, হেন কোনো বিতর্ক নাই যে করেননি। দেশের টপ পোস্ট ক্রিকেটার, এই আমার কাছে মনে হয় এগুলো না করে যদি ক্রিকেটটা আরও বেশি কনসেন্ট্রেট করতে অনেক বেশি কিছু আমরা পেতাম। এবং তারপর এটার ধারাবাহিকতায় আসলে তারা যে রাজনীতিতে যোগ দেয়া, আজকে মনে করেন যে সাকিবের মতো প্লেয়ার দেশের মানুষের কাছে আসলে তিনি একরকম মানে কি বলা যায়, তাকে আসলে মানুষ সম্মান করছে না, যথেষ্ট সম্মান করছে না, যথেষ্ট ভালোবাসা দেখাচ্ছে না, তার অর্জনকে নিজের অর্জন মনে করছে না, যেটা 3 বছর 2 বছর আগে মনে করতো। বিকজ তার রাজনীতি ঢুকে যাওয়ার অধিকার আছে যে কোনো সময়, কিন্তু আমি মনে করি কোনো অধিকার নাই কারো ন্যাশনাল টিমের প্লেয়ার থাকা অবস্থায় রাজনীতিতে যাওয়ার। এটা আমি জোর গলায় বলেছি, মাস্টার বিষয়ে বলেছি, আপনাদের এখানে বলেছি, আমি খুব জোরালো কণ্ঠে বলেছি যে এটা কোনো কথাই হতে পারে না, যে এটা কোনো কথা। একজন প্লেয়ার সে যখন খেলবে, যখন সে এমপি থাকবে, হাউ ইউ উইল মানে কন্ট্রাক্ট হিম। এবং এমপি দেখা মানে একটা এলাকার মানুষের আপনার দায়িত্ব, সেই দায়িত্বের প্রতি আপনি অমর্যাদা করবেন 50 দিন একটা ট্যুরে গিয়ে, ঠিক আছে। আবার দেখেন আপনি ইভেন তাদের যে শপথ নেওয়ার সময় সমস্যা দেখা দিয়েছিল, যদি প্রথম পার্লামেন্ট ওই দিন কিন্তু খেলা ছিল সাকিব এবং মাশরাফি দুজনের প্রথম। সো এটা কেন আমরা করলাম, এটা গোলমেলে পরিস্থিতি খুবই, এটা আমরা কেন করলাম আমি মনে করি তাদের দোষ আছে। আমাদের সর্বোচ্চ পর্যায়ে ওই সময় যারা তাদেরকে নিয়েছিলেন খুবই অন্যায় করেছে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে যাবো, তবে যাওয়ার আগে একটু শুনে নিচ্ছি সর্দার উদয় রাখার আপনার কাছ থেকে বাংলাদেশ এই ইতিহাস গড়া জয়ে আপনার অনুভূতি প্রতিক্রিয়া একটু শুনে যাবো বিরতিতে। জি ধন্যবাদ। এটি আসলে আমি মনে করি যে এটা একটা অভাবনীয় অর্জন। আসলে যদিও আসলে বাংলাদেশ টিমের সাম্প্রতিক সময়ে আসলে আমরা বলি যে অভাবনীয় অর্জন অনেক আছে, তবে তারপরেও এটা অভাবনীয় অর্জন, এটা এই অর্থে বলতে পারি যে আসলে 2003 সালের যে আসলে মুলতান টেস্টের কথা মনে পড়ে যায়, যেটাতে আসলে বাংলাদেশ খুব কাছে গিয়েও মানে প্রথম জয়টা নিয়ে আসতে পারেনি। তো সেটা মনে হচ্ছে যে সেটার স্মৃতি ফিরে আসছে, এবং এই অর্থে আমি মনে করছি এটা অভাবনীয়। তো আমি একদম ক্রিকেট সমর্থক হিসাবে মানে 21 বছর পর আবার সেই মধুর স্মৃতিটি আনন্দিত, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আমার সর্বাত্মক শুভকামনা থাকবে। আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। সর্দার উদয় রায়হান, এবার আপনার কাছে আবারও আসছি একটু বন্যার প্রসঙ্গ নিয়ে। আমরা এখন যে জায়গাটায় আছি, আমরা ধরে নিচ্ছি যে নতুন করে যদি বৃষ্টি না হয়, আমরা নিশ্চয়ই কয়েকদিনের ভেতরেই অন্তত পানি বেড়ে যাওয়ার যে সংকটটা ছিল সেটা থেকে আমরা অন্তত বেরিয়ে আসতে পারবো। কিন্তু এই যে এইটার সঙ্গে কিন্তু আমাদের কিছু নতুন সংকট দেখা দিবে। যেমন ধরেন এখন আমাদের ত্রাণ তৎপরতার কিন্তু একটা বড় বাহন হচ্ছে হলো গিয়ে জলজ যানগুলো। হ্যাঁ, যখনই পানিটা কমে যাবে সেগুলো মুভ করতে পারবে না, আবার রাস্তাঘাটও কিন্তু আর সে আগের মতন অবস্থায় থাকবে না। ফলে ত্রাণ বিতরণের ক্ষেত্রে আমাদের নতুন একটা ঝামেলা ভেতরে পড়তে হবে। হ্যাঁ, এবং আরও কিছু হয়তো স্থানীয় কিছু সমস্যা যেগুলি আমরা বাইরে থেকে বুঝতে পারছি না সেগুলির মধ্যে পড়তে হবে। মানে এই গোটা ত্রাণ উদ্ধার তৎপরতার এই বিষয়টা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এই মুহূর্তে যখন পানি নেমে যাচ্ছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। জি ধন্যবাদ। আসলে যে আমরা যে বন্যা দেখেছি বিগত কয়েকদিনে, এটা আসলে মানে বলা যায় যে ইতিহাসের অন্যতম মানে সবচেয়ে ভয়াবহতম বন্যাও বলা যেতে পারে এক অর্থে। কারণ আমরা দেখেছি যে আমাদের যে ইতিহাসের যে সর্বোচ্চ পানি সমতল রেকর্ড, সেটা অনেক স্থানই ছাড়িয়ে গেছে, এবং আমাদের উজানে ভারতের অংশও দেখা গেছে যে ছাড়িয়ে গেছে, এবং সেখানেও আসলে ত্রিপুরা রাজ্যে মানে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে। তো বর্তমানে আসলে এখন যে আমরা দেখতেছি যে বিগত কয়েকদিনে উদ্ধার তৎপরতা মানে মূলত আমাদের স্থানীয় জেলা প্রশাসনের অধীনে চলছে, এবং একই সাথে আর্মি, বিজিবি সহ বিভিন্ন ছাত্র সংগঠন এমনকি এগিয়ে আসছে উদ্ধারকর্মী তৎপরতা, এবং এটি খুবই একটা আশাব্যঞ্জক চিহ্ন ব্যাপার আমি মনে করি। তবে আসলে বিগত কয়েকদিনে পানির জন্য আসলে মানে প্রবল আমরা বলতে পারি যে পানির যে ঢেউ ছিল বা পানির যে উচ্চতা ছিল, সেটার কারণেই আসলে উদ্ধার কার্য অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু এখন একটা বলা যায় একটা পানি কমে কিছুটা একটা মোটামুটি একটা আমরা বলি যে
অপটিমাম বা একটা হচ্ছে গিয়ে অনুকূল পরিবেশ আছে, যেখানে আছে মূলত আমরা নৌকাতে মুভ করতে পারছি এবং আমরা নিতে পারছি। 24 তারিখ পর্যন্ত আমরা জানতাম যে পানিবন্দী মানুষ 10 লাখের মতন। 25 তারিখ রাতে এসে আমরা মোটামুটি ধারণা পেলাম যে না, সেটা কমেছে 9.5 লাখের মতন বোধ হয়ে এসেছে, নাকি পরে আরো কমেছে কোনটা? জি, আসলে আমরা পানি মোটামুটি এখন কমার দিকেই আছে। তো আশা করছি যে এই পরিসংখ্যানটা দিনে দিনে কমবে এবং দ্রুত গতিতেই কমবে। বিশেষ করে আমরা আশা করছি যে যেহেতু আজকের পর ভারী বৃষ্টিপাত আরেকটু কমে আসতে পারে, তো 27 বা 28 তারিখ নাগাদ পরিস্থিতি মোটামুটি অনেকটাই কমে আসতে পারে, মানে পানি অনেকটাই কমে আসতে পারে। পানিবন্দী মানুষের সংখ্যা খুব দ্রুতই ধীরে ধীরে খুব দ্রুতই নেমে যেতে পারে। আর এমনিতে আসলে এখন উদ্ধারকর্মীদের জন্য পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে, যেহেতু আসলে এখন রাস্তাঘাট বা রোড কমিউনিকেশন সেটা আসলে অনেকাংশেই এখন মানে বাধাগ্রস্ত হয়েছে। তো এই পর্যায়ে আসলে উদ্ধার কার্যক্রম কিছুটা হয়তো আবার শত হওয়ার ঝুঁকি থাকতে পারে, কারণ আসলে আমরা জানি মূলত যে হাওড়া অববাহিকাতে আমরা দেখি যে আসলে বর্ষা মৌসুমে সেখানে আমাদের যে মুভমেন্ট করা যত সহজ, আসলে বা শুষ্ক মৌসুমে সেটা একটু কঠিনই হয়ে যায় অনেক সময়। তো সেই হিসাবে এখানে আমি মনে করি যে এখানে যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তাদের এই বিষয়টা নিয়ে ভাবার সুযোগ আছে। বিশেষ করে খুবই দুর্গম যে জায়গাগুলোতে, সেখানে হয়তো আমাদের হেলিকপ্টার বা অন্যান্য যে আকাশ পথে চালিত যানবাহন ব্যবহার করে যদি পৌঁছার সুযোগ থাকে, সেটি একটা সুযোগ হতে পারে। এছাড়াও স্থানীয় পর্যায়ে চলার উপযোগী বা আমরা বলতে পারি জিপ বা এসইউভি যেগুলো আছে আর কি, সেই গাড়িগুলো মানে হয়তো বা উদ্ধার তৎপরতা চালাতে কিছুটা সহযোগিতা করতে পারে। তবে সার্বিকভাবে আমি বলতে পারি যে আসলে বর্তমানে উদ্ধার আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উদ্ধারকর্মীরা এখন মাঠ পর্যায়ে আছেন এবং যেহেতু এখন মোটামুটি আমরা বলতে পারি যে বন্যা আক্রান্ত মানুষের কাছাকাছি পৌঁছানোর একটা অনুকূল পরিবেশ ধীরে ধীরে তৈরি হচ্ছে। আমরা আশা করি যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং উদ্ধারকর্ম বেগবান হবে। আচ্ছা, ধন্যবাদ মোস্তফা মামুন। এবার যাচ্ছি আপনার কাছে আরেকটি ভিন্ন প্রসঙ্গ একটু আপনার কাছ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। উনি বিভিন্ন প্রসঙ্গ ওনার এই ভাষণে উঠে এসেছে এবং উনি একটি সামগ্রিক চিত্র এবং কি করতে যাচ্ছেন, কেমন পরিস্থিতিতে ওনারা এই দায়িত্ব নিয়েছেন, এই বিষয় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। এই প্রসঙ্গে একটু শুনবো আপনার কাছে। জি, এটা সত্যি বললে যে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর তার কথা আমরা খুব বেশি শোনার সুযোগ পাইনি। যেদিন শপথ নিয়েছিলেন তার আগে উনি টিভিতে কথা বলেছেন প্রথম বিমানবন্দরে নেমে, অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার পর ছোট্ট একটা বিবৃতি রেখেছিলেন। হ্যাঁ, বক্তব্য রেখেছিলেন, খুবই ছোট্ট, তাৎক্ষণিক। ফলে আমরা বুঝতে পারছিলাম অন্য উপদেষ্টারা কিছু কিছু কথা বলেছেন বা সরকারের যে মূল জায়গাটা সেটা তো আমরা জানি যে সরকার আসলে কী করতে চায়, কিছু সংস্কার করতে চায় এবং সেই সংস্কারের পর হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাওয়া, এরকম একটা বিষয়। তো সেইটা বিষয়ে আসলে সংস্কারগুলো কীরকম হতে পারে, কী কী করতে চান, এগুলো সবই সমন্বিতভাবে আসলে একটা প্রধান উপদেষ্টার কাছ থেকে যে এরকম আশার কথা, উনি সেই কথাগুলো আজকে বলেছেন। হ্যাঁ, বলেছেন, তিনি ধৈর্য ধরতে বলেছেন। দাবির যে পাহাড় সবচেয়ে যেটা এখন সংকটে ফেলছে বিভিন্ন সেক্টর থেকে, আজকে আনসার এবং যেটা হলো আনসারদের সঙ্গে পড়ে শিক্ষার্থীদের জায়গাটা আসলে সে অপ্রীতিকর জায়গার দিকে গেল, বা অন্যান্য যে সমস্ত দাবি আমরা লক্ষ্য করছি, হঠাৎ করে এত দাবি, মানে একটা সরকার এসছে তাকে কিন্তু আপনি সময় দিতে হবে, এটা মানতে হবে, সেটা যে সরকার হোক, রাজনৈতিক সরকার হোক। আর এই সরকার তো ধরেন কি, সে তো আসলে সে নিজে থেকে আসেনি, মানে আমরা আমাদের যে তৈরি হওয়া ভ্যাকুয়াম সেটা যেন আমরা একদম তাদের ফোর্স করেছি বা ইনভাইট করে এনেছি। ফলে তাদেরকে আসলে আমি মনে করি যে সবাই আসলে সময় দিতে হবে। কিন্তু একই সঙ্গে যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলটিমেটলি তো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে, নির্বাচনী প্রক্রিয়া যেতে হবে। আপনি যে কোনো কিছু করেন, এইটা তো ইন্টারিম গভর্নমেন্ট মানে এসএস থেকে, তো সেই জায়গা থেকে এইটাও একটা প্রশ্ন ছিল যেটা উনি খুব ইন্টারেস্টিংলি বলেছেন যে সবার হচ্ছে একটা কথা যে আমরা কতদিন থাকবো। তো সেটার বিষয়ে উনি বলেছেন যে যতদিন আপনারা চাইবেন। এই জায়গার মধ্যে যেহেতু সময় নির্দিষ্ট না এবং জনগণের ইচ্ছাই তারা এসছেন অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, ফলে আসলে এইটাই কথা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হয়তো কিছুদিন গেলে তারা সংস্কারগুলো যখন করে একটা শেপ আপ পাবে, তখন হয়তো তারা একটা লম্বা সময় ঘোষণা করবেন, একটা সময় দেবেন, এবং সেটার কথা উনি বলেছেন। এবং উনি পরিষ্কার করে বলেছেন আমরা থাকবো জনগণের ইচ্ছায়, কিন্তু নির্বাচনের সিদ্ধান্ত হচ্ছে রাজনৈতিকদের। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে নিশ্চয়ই আলাপ আলোচনা শুরু হবে। এবং আমার কাছে মনে হয় যে দুটো একটা ব্যালেন্স থাকতে হবে। তারা এই যে সংস্কার করবেন, প্যারালালি হচ্ছে যে এক ধরনের যাতে আমরা উই আর গোয়িং টুয়ার্ডস মানে কী বলা যায়, গোয়িং টুয়ার্ডস ইলেকশন অর গোয়িং টুয়ার্ডস প্রসেস, এই জায়গাটা থাকতে হবে। কিন্তু এটা
তাৎক্ষণিক এবং বড় দলগুলো কিন্তু মোটামুটি একরকম তাদেরকে সময় দিয়েছে। তো আমার কাছে মনে হয় এখন আবার কিন্তু নানান রকম আমরা কথাবার্তা কিছু কিছু আসছে কিন্তু, যেমন বিএনপির মহাসচিব একটা কথা কালকে বলেছেন যে মানে সংস্কার আসলে তো করলে হবে না, সংস্কার রাজনৈতিক দল বা জনগণের সরকারে করতে হবে। এই যে গ্যাপটু আমি মনে করি যে হয়তো দলগুলোর সঙ্গে বোধহয় একটা ডায়লগে বসার সময় হচ্ছে, বলে যে আমরা হয়তো সরাসরি না বললেও তার আগে বললেন যে আমরা এতদিন সময় চাই, এটা একটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে উনি আরেকটা জিনিস বলেছেন, দাবির বিষয়ে যেটা বলেছেন যে আমাদের একটু সময় দিন, আমরা সব লিখে রাখবো, আপনারা বলে যান আমরা দেবো, কিন্তু তাদের কাজকর্মে বিঘ্ন না ঘটনা, আমি সেটাও মনে করি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরকারের অথরিটি এস্টাবলিশ হওয়া থ্রু ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, যেটা আসলে আমরা এনফোর্সমেন্ট মানে অর্গানাইজেশনস, আমরা যেটা আমরা দেখতে পাই যে পুলিশ আসলে রিস্টোর হয়েছে, পুরোপুরি এখনও রেস্টোর হয়নি, কিন্তু পুলিশের রেস্টোর হওয়া, ট্রাফিক কাজ শুরু করেছে, কিন্তু এগুলো আসলে ব্যাপক হওয়া দরকার। কারণ সরকার মানে তো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর উপর যার নিয়ন্ত্রণ থাকে সেই সরকার, বা বলাই হয় আইনশৃঙ্খলা বাহিনী যার পোশাকধারীরা যার কথা শোনে সেই সরকার। তো সেইটা একটু দরকার, আমার মনে হয় একটু এক্সপারেট করা উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে সচিবালয়ে আপনি দেখবেন যে পদোন্নতি, পুলিশ সবাই কিন্তু পদোন্নতি হচ্ছে, ঢালাও পদোন্নতি হচ্ছে, যদিও এর বিষয়ে কিছু ব্যাখ্যা আমরা অন্য উপদেষ্টাকে পেয়েছি, কিন্তু আমার মনে হয় এই জায়গাটুকু একটু দেখা দরকার, কারণ ঢালাও পদোন্নতি আবার আরেক ধরনের মানে এক ধরনের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে কিনা। তো এরকম অনেকগুলো জায়গা ছিল, তো প্রধান উপদেষ্টা তার বক্তব্য প্রায় সবগুলো জিনিসই টাচ করেছেন, এবং যেহেতু এগুলো সবারই একটা আগ্রহ ছিল, সব মহলেরই আগ্রহ ছিল যে প্রধান উপদেষ্টার কথাটা একটু শুনবেন। হ্যাঁ, এই সুযোগ ইভেন রেমিটেন্সের কথা বলেছেন যে আমাদের অর্থনীতির যে সংকট আছে, আমাদের যে টাকার দরকার, সেটাও কিন্তু অস্বীকার করেননি। রেমিটেন্স বৈধ পথে পাঠাতে বলেছেন কি এনকারেজমেন্ট দিলে তারা সবাই বৈধ পথে পাঠাবেন, কারণ আমাদের ইকোনমি একটা চ্যালেঞ্জের মুখে। এবং এটাও বলেছেন যে আমরা বিদেশিদের সঙ্গে আমাদের যে নেগোসিয়েশন হবে তাতে সরকার একটা দৃঢ় সরকার একটা সেটা দরকার, ফলে ওই জায়গাটুকু গুরুত্বপূর্ণ। আসলে সবাই মিলে রাজনৈতিক দল মানুষ তাদেরকে সময় দিচ্ছে, আমার কাছে মনে হয় এটা কনসেনসাসের ভিত্তিতে যাওয়া, সময় তারা পাবেন জনগণ যতদিন চাইবে, কিন্তু সংস্কারও আসলে মানুষ চায়, কিন্তু একই সঙ্গে গণতন্ত্র এবং নির্বাচন সেটাও লাগবে, ফলে এই তিনটা মিলিয়ে আসলে একটা সমন্বিত জায়গায় যাওয়া, এবং আজকে ওনার কথায় আমরা সেগুলো আসলে আশ্বস্ত হয়েছে আমি বলে মনে করি। ধন্যবাদ আপনার দুজনকে আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের সময় শেষ, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। কাল আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।